হ্যারি পটার এবং পরশপাথর বাই জে.কে. রলিং। তৃতীয় অধ্যায়, কারোর না লেখা চিঠি। ব্রাজিলিয়ান বোয়া কনস্ট্রাক্টরের পালিয়ে যাওয়াতে হ্যারিকে তার আজ পর্যন্ত সবচেয়ে দীর্ঘতম শাস্তি ভোগ করতে হলো। যখন সে আবার তার আলমারি থেকে বের হওয়ার অনুমতি পেল, তখন গ্রীষ্মের ছুটি শুরু হয়ে গেছে। ডাডলি ইতিমধ্যেই তার নতুন ভিডিও ক্যামেরাটা ভেঙে ফেলেছে, রিমোট কন্ট্রোল এরোপ্লেনটাও ধ্বংস করে ফেলেছে। এছাড়াও বৃদ্ধ মিসেস ফিগ যখন তার ক্রাচে ভর দিয়ে প্রিভেট ড্রাইভের রাস্তা পার হচ্ছিলেন, তখন ডাডলি তার নতুন রেসিং বাইক দিয়ে ধাক্কা মেরে তাকে ছিটকে ফেলে দিয়েছে। হ্যারি খুব খুশি হয়েছিল স্কুল শেষ হয়ে গেছে, কিন্তু ডাডলির গ্যাংয়ের হাত থেকে পালাতে পারেনি। ওরা প্রতিদিন এই বাড়িতে আসতো। পিয়ার্স, ডেনিস, ম্যালকাম এবং গার্ডন সকলেই মোটা আর মূর্খ ছিল, কিন্তু ডাডলি যেহেতু সবচেয়ে বেশি মোটা আর মূর্খ ছিল, তাই সেই ছিল ওদের নেতা। বাকিরা সবাই ডাডলির প্রিয় খেলা হ্যারি হান্টিংয়ে যোগ দিতে পেরে বেশ মজা পেত। এই কারণেই হ্যারি বাড়ির বাইরে যতটা সম্ভব সময় কাটাতো, ঘুরে বেড়াতো, আর ছুটির শেষের কথা ভেবে একটু আশার আলো দেখতে পেত। সেপ্টেম্বর এলে সে সেকেন্ডারি স্কুলে যাবে, এবং জীবনে প্রথমবারের মতো ডাডলি সেখানে থাকবে না। ডাডলি আঙ্কেল ভার্ননের পুরনো প্রাইভেট স্কুল স্মেলটিংসে ভর্তি হয়েছে। পিয়ার্স পলকিন্সও সেখানেই যাচ্ছিল। অন্যদিকে হ্যারি স্থানীয় পাবলিক স্কুল স্টোনওয়ালে যাচ্ছিল, যেটা ডাডলির কাছে ছিল খুবই মজার। ডাডলি হ্যারিকে বলল, ওরা স্টোনওয়ালসে প্রথম দিনে টয়লেটে তোর মাথা ঢুকিয়ে রাখবে, ওপরে এসে প্র্যাকটিস করতে চাস? হ্যারি বলল, না থ্যাংক ইউ, বেচারা টয়লেটে তোর মাথার মতো নোংরা জিনিস এর আগে কখনো ঢোকেনি, ওটা অসুস্থ হয়ে যেতে পারে। বলেই সে দৌড়ে পালিয়ে গেল ডাডলির কিছু বোঝার আগেই। জুলাই মাসে একদিন আন্টি পিটুনিয়া হ্যারিকে মিসেস ফিগের কাছে রেখে ডাডলিকে তার স্মেলটিংসের নতুন ইউনিফর্ম কিনে দিতে লন্ডনে নিয়ে যায়। মিসেস ফিগের ব্যবহার আজ আগের মতো খারাপ ছিল না। পরে হ্যারি জানতে পারল যে তিনি তার একটি পোষা বিড়ালের ওপর দিয়ে যাওয়ার সময় পড়ে গিয়ে পা ভেঙে ফেলেছেন, এবং হয়তো সেই জন্যেই মিসেস ফিগ আগের মতো আর বিড়াল পছন্দ করছিলেন না। তিনি হ্যারিকে টিভি দেখতে দিলেন এবং একটু চকলেট কেকও দিলেন, যার স্বাদ এমন ছিল যেন মনে হচ্ছিল সেটা বেশ কয়েক বছর ধরে রাখা ছিল। সেদিন সন্ধ্যায় ডাডলি বসার ঘরে তার নতুন ইউনিফর্মটা পরে সবার সামনে হেঁটে দেখালো। স্মেলটিংসের ছেলেরা মেরুন রঙের কোট, কমলা নিকারবোকার এবং বোটার্স নামক স্ট্র হ্যাট পরত। সাথে একটা গাঁটযুক্ত লাঠিও থাকত, যেটা তারা শিক্ষকদের দৃষ্টি এড়িয়ে একে অপরকে আঘাত করার জন্য ব্যবহার করত, যেন এটা পরবর্তী জীবনের একটা ভালো ট্রেনিং। আঙ্কেল ভার্নন নতুন নিকারবোকারের ডাডলির দিকে তাকিয়ে গভীর গলায় বলে উঠলেন, এটা তার জীবনের সবচেয়ে গর্বের মুহূর্ত। আন্টি পিটুনিয়া কান্নায় ভেঙে পড়েন এবং বলেন যে তিনি বিশ্বাস করতে পারছেন না যে এটা তার ছোট্ট ডাডলি সোনা, যে এত বড় আর সুন্দর হয়ে উঠেছে। হ্যারি কথা বলার সাহস পাচ্ছিল না। ওর মনে হচ্ছিল যেন হাসি চেপে রাখার চাপে হয়তো পাঁজরের দুটো হাড় ভেঙে গেছে। পরদিন সকালে হ্যারি যখন ব্রেকফাস্ট করতে গেল, তখন রান্নাঘরে একটা ভয়ঙ্কর গন্ধ ছিল। মনে হচ্ছিল সেটা সিঙ্কে রাখা একটা বড় গামলা থেকে আসছে। সে উঁকি মেরে দেখল গামলা ভর্তি ধূসর জলের মধ্যে কিছু নোংরা কাপড় সাঁতার কাটছে। এটা কি? সে আন্টি পিটুনিয়াকে জিজ্ঞেস করল। হ্যারি তার ঠোঁট শক্ত করে চেপে ধরে, যেমনটি সে সবসময়ই করে যখনই কোনো প্রশ্ন করার সাহস করে। তোমার নতুন স্কুল ইউনিফর্ম, তিনি বললেন। হ্যারি আবার গামলার দিকে তাকালো। ওহ, আমি বুঝতে পারিনি এটা এত ভেজাতে হবে। বোকার মতো কথা বলো না, আন্টি পিটুনিয়া বলল। আমি তোমার জন্য ডাডলির পুরনো ইউনিফর্মটা রং করছি। আমি শেষ করার পরে এটা অন্যদের মতোই দেখাবে। হ্যারির এ বিষয়ে খুব সন্দেহ ছিল, কিন্তু তর্ক না করাই ভালো। সে টেবিলে বসলো এবং চিন্তা না করার চেষ্টা করল যে স্টোনওয়াল হাইয়ে প্রথম দিনে তাকে দেখতে কেমন লাগবে, ঠিক যেন একটা বড় বুড়ো হাতির চামড়া পড়ে আছে। হ্যারির নতুন ইউনিফর্মের গন্ধে ডাডলি এবং আঙ্কেল ভার্ননের নাক কুঁচকে গেল। আঙ্কেল ভার্নন যথারীতি তার খবরের কাগজ খুললেন এবং ডাডলি তার স্মেলটিংসের লাঠিটা দিয়ে বারবার টেবিলে আঘাত করছিল, যেটা সে এখন সর্বত্র নিয়ে বেড়ায়। তখনই লেটার বক্স খোলার
আর ডোরম্যাটে চিঠি পড়ার আওয়াজ এলো। ডাডলি, চিঠিগুলো নিয়ে এসো, আঙ্কেল ভার্নন তার কাগজের পিছন থেকে বললেন। হ্যারিকে বলো। নিয়ে এসো হ্যারি। ডাডলিকে বলুন না। ওকে তোমার স্মেলটিংসের লাঠিটা দিয়ে খোঁচাও ডাডলি। হ্যারি স্মেলটিংসের লাঠিটা এড়িয়ে চিঠি নিতে গেল। ডোরম্যাটে 3টে চিঠি পড়ে আছে। আঙ্কেল ভার্ননের বোন মার্জের একটা পোস্টকার্ড, যিনি আইল অফ হোয়াইটে ছুটি কাটাচ্ছিলেন। একটা বাদামি খাম, যা দেখে কোনো বিলের মতো লাগছিল। আর হ্যারির নামে একটা চিঠি। হ্যারি চিঠিটা তুলে নিয়ে সেটার দিকে তাকালো। ওর ভেতরটা বড় ইলাস্টিক ব্যান্ডের মতো লাফাচ্ছে। তার সারা জীবনে কেউ তাকে কখনো চিঠি লেখেনি। কে হতে পারে? ওর কোনো বন্ধু ছিল না, অন্য কোনো আত্মীয়ও ছিল না। সে কোনো লাইব্রেরির মেম্বারও নয়, তাই কখনো বই ফেরত চাওয়ার অভদ্র নোটও পাওয়ার সম্ভাবনা নেই। তবুও এখানে একটা চিঠি ছিল, আর ঠিকানা থেকে এটা স্পষ্ট যে কোনো ভুল হয়নি। মিস্টার এইচ পটার, সিঁড়ির নিচের আলমারি, 4 নম্বর প্রিভেট ড্রাইভ, লিটল উইঞ্জিং, সারে। খামটা ছিল মোটা এবং ভারী, হলুদ রঙের পার্চমেন্ট দিয়ে তৈরি, এবং ঠিকানাটা পান্না সবুজ কালি দিয়ে লেখা। কোনো স্ট্যাম্প ছিল না। হ্যারির হাত কাঁপছিল যখন সে খামটা উল্টে পাল্টে দেখছিল। ও একটা বেগুনি মোমের সিল দেখতে পেল, আর একটা চিহ্নও ছিল তাতে, যেটায় একটা সিংহ, একটা ঈগল, একটা ব্যাজার এবং একটা সাপ ছিল, আর মাঝখানে একটা বড় অক্ষরের এইচ লেখা ছিল। তাড়াতাড়ি করো ছোড়া, রান্নাঘর থেকে চিৎকার করলেন বার্নান আঙ্কেল। তুমি কি করছো? চিঠির ভেতরে বোমা আছে কিনা দেখছো নাকি? নিজের রসিকতায় নিজেই হেসে উঠলেন তিনি। হ্যারি রান্নাঘরে ফিরে গেল। এখনও সে চিঠির দিকে তাকিয়ে আছে। আঙ্কেল ভার্ননকে বিল এবং পোস্টকার্ডটা ধরিয়ে দিয়ে বসল এবং ধীরে ধীরে নিজের হলুদ খামটা খুলতে লাগলো। আঙ্কেল ভার্নন বিলের খামটা ছিঁড়ে বিরক্তি ভরে তাকালেন, তারপর পোস্টকার্ডটি উল্টে রাখলেন। মার্জ অসুস্থ, তিনি আন্টি পিটুনিয়াকে জানান। একটা পচা মাছ খেয়েছিল। বাবা, ডাডলি হঠাৎ বলে উঠল, বাবা, হ্যারির হাতে কিছু রয়েছে। হ্যারি তার চিঠিটা খুলতে যাচ্ছিল, যেটা খামের মতোই একই ভারী পার্চমেন্টে লেখা। তখনই আঙ্কেল ভার্নন তার হাত থেকে ছোঁ মেরে চিঠিটা নিয়ে নিল। এটা আমার, হ্যারি বলল, আর ওটাকে ফিরিয়ে নেওয়ার চেষ্টা করল। কে তোমায় চিঠি লিখবে? আঙ্কেল ভার্নন হেসে ওড়ালেন। এক হাতে চিঠিটা খুলে তার দিকে তাকালেন। তার মুখ ট্রাফিকের লাইটের চেয়েও দ্রুত লাল থেকে সবুজ হয়ে গেল। এখানেই শেষ নয়, কয়েক সেকেন্ডের মধ্যেই তা বাসি ডালিয়ার মতো ফ্যাকাশে সাদা হয়ে গেল। পিটুনিয়া, তিনি চেঁচিয়ে উঠলেন। ডাডলি চিঠিটা পড়ার জন্য ওটা নেওয়ার চেষ্টা করছিল, কিন্তু আঙ্কেল ভার্নন সেটাকে তার নাগালের বাইরে ধরে রেখেছে। আন্টি পিটুনিয়া কৌতূহলের সাথে প্রথম লাইনটা পড়লেন। এক মুহূর্তের জন্য মনে হলো যেন সে অজ্ঞান হয়ে যাবে। সে তার গলা চেপে ধরে একটা দমবন্ধ হওয়ার মতো আওয়াজ বার করল। ভার্নন, হায় ভগবান, ভার্নন! তারা একে অপরের দিকে তাকালো। মনে হচ্ছিল তারা যেন ভুলেই গেছে যে হ্যারি আর ডাডলি এখনও ওই রুমেই রয়েছে। ডাডলির অবহেলা সহ্য করার খুব একটা অভ্যাস ছিল না। সে তার স্মেলটিংসের লাঠিটা দিয়ে বাবার মাথায় জোরে টোকা দিল। আমি ওই চিঠিটা পড়ব, সে চিৎকার করে বলল। আমি ওটা পড়তে চাই, হ্যারি রেগে গিয়ে বলল, কারণ ওটা আমার। তোমরা দুজনেই বেরিয়ে যাও, আঙ্কেল ভার্নন চিঠিটা খামের ভেতর ঢেকে রাখলেন। আমি আমার চিঠি চাই, হ্যারি চিৎকার করল। আমাকে দেখতে দাও, ড্যাডলি বলল। বেরিয়ে যাও, ভার্নন আঙ্কেল গর্জন করলেন, এবং তিনি হ্যারি আর ডাডলি দুজনকেই তাদের ঘাড় ধরে হলের মধ্যে ফেলে দিয়ে তাদের পেছনে রান্নাঘরের দরজা বন্ধ করে দিলেন। হ্যারি আর ডাডলির মধ্যে ইতিমধ্যেই জোর কিন্তু নীরবে ঝগড়া শুরু হয়ে গেল কী হলে কান পেতে কে শুনবে তা নিয়ে। ডাডলিই জিতল। তাই হ্যারি, যার চশমা এক কান থেকে ঝুলছিল, পেটের ওপর শুয়ে দরজা এবং মেঝের ফাঁক দিয়ে শোনার চেষ্টা করল। ভার্নন, আন্টি পিটুনিয়া কাঁপতে কাঁপতে বলছিল, ঠিকানার দিকে তাকাও। ওরা কিভাবে জানলো ও কোথায় ঘুমায়?
তোমার কি মনে হয় ওরা বাড়ির ওপর নজর রাখছে? নজর রাখছে, গোয়েন্দা লাগিয়েছে, আমাদের ফলো করছে, সব কিছু হতে পারে। ভার্নন আঙ্কেল বিড়বিড় করে বললেন, কিন্তু আমাদের কি করা উচিত ভার্নন? আমরা কি চিঠির জবাব দেব? ওদের বলে দেব আমরা চাই না? হ্যারি ভার্নন আঙ্কেলের চকচকে কালো জুতোগুলো রান্নাঘরের এ প্রান্ত থেকে ও প্রান্তে যেতে দেখছিল। না, তিনি অবশেষে বললেন, না, আমরা এটাকে পাত্তা দেব না। যদি ওরা উত্তর না পায়, হ্যাঁ, এটাই সবচেয়ে ভালো। আমরা কিছুই করব না। কিন্তু আমি আমার বাড়িতে এই ধরনের কোনো জিনিস চাই না পিটোনিয়া। আমরা যখন ওকে ঘরে রাখি তখনই শপথ করেছিলাম যে এই ভয়ঙ্কর বোকামিটা বন্ধ করে দেব। সেদিন সন্ধেবেলায় যখন ভার্নন আঙ্কেল কাজ থেকে বাড়ি ফেরেন তখন এমন কিছু করলেন যা তিনি আগে কখনো করেননি। তিনি হ্যারির আলমারিতে গেলেন তার সাথে দেখা করতে। আমার চিঠি কোথায়? হ্যারি বলল যে মুহূর্তে ভার্নন আঙ্কেল দরজা দিয়ে কোনো রকমে ঢুকলেন। আমাকে চিঠিটা কে পাঠিয়েছে? কেউ না, ওটা ভুল করে তোমার নামে চলে এসেছে। ভার্নন আঙ্কেল তাড়াতাড়ি বললেন, আমি ওটা পুড়িয়ে দিয়েছি। ওটায় কোনো ভুল ছিল না, হ্যারি রেগে বলল। ওতে আমার আলমারির ঠিকানা ছিল। চুপ করো! ভার্নন আঙ্কেল এত জোরে চিৎকার করলেন যে দুটো মাকড়সা ছাদ থেকে নিচে পড়ে গেল। বেশ কয়েকটা গভীর নিঃশ্বাস নিয়ে তিনি জোর করে নিজের মুখটা হাসি হাসি করার চেষ্টা করলেন, যা দেখতে বেশ কষ্টকর ছিল। হ্যাঁ হ্যারি, এই আলমারিটা, তোমার আন্টি আর আমি ভাবছিলাম এবার তোমার জন্য এই আলমারিটা একটু ছোট হয়ে গেছে, তাই আমরা ভাবছিলাম যদি তুমি ডাডলির আরেকটা বেডরুমে চলে যাও তাহলে ভালো হয়। কেন? হ্যারি বলল। কোনো প্রশ্ন নয়, ভার্নন আঙ্কেল কড়া ভাষায় বললেন। তোমার সব মালপত্র নিয়ে উপরে যাও, এক্ষুনি। ডার্সলিদের বাড়িতে 4টি কামরা ছিল। একটি ভার্নন আঙ্কেল এবং আন্টি পিটোনিয়ার, একটি অতিথিদের জন্য যেটা সাধারণত ভার্নন আঙ্কেলের বোন মার্জ আসলে থাকতো, একটা যেখানে ডাডলি ঘুমাতো এবং আর একটা যেখানে ডাডলির সমস্ত খেলনা এবং জিনিসপত্র থাকতো যেগুলো ওর প্রথম বেডরুমে আটত না। আলমারি থেকে এই ঘরে সমস্ত মালপত্র নিয়ে আসতে হ্যারির শুধু এক চক্কর লাগলো। বিছানায় বসে সে চারপাশে তাকালো। এখানে প্রায় সব কিছুই ভাঙা। 1 মাসের পুরনো ভিডিও ক্যামেরাটা ওই ছোট্ট ট্রাঙ্কের ওপর রাখা ছিল যেটা ডাডলি একবার পাশের বাড়ির কুকুরটার ওপর চাপিয়ে দিয়েছিল। দূরে কোণে রাখা ছিল ডাডলির প্রথম টেলিভিশন সেট, যেটা সে সেদিন লাথি মেরে ভেঙে দিয়েছিল যেদিন ওর প্রিয় টিভি প্রোগ্রামটা দেখানো হয়নি। একটা বড় পাখির খাঁচা ছিল যেটাতে কখনো একটা টিয়া পাখি থাকতো, যা ডাডলি স্কুলের বন্ধুর সাথে একটা আসল এয়ার রাইফেলের জন্য অদল বদল করে নিয়েছিল। রাইফেলটা একটা সেলফের ওপরে রাখা ছিল, যার শেষ অংশটা বেঁকে গেছিল কারণ ডাডলি সেটাতে বসে গেছিল। অন্যান্য তাক ছিল বইয়ে ভর্তি। রুমের মধ্যে শুধু বইগুলোই ছিল একমাত্র জিনিস যা দেখে মনে হচ্ছিল তাদের কখনো স্পর্শ করা হয়নি। নিচ থেকে ডাডলির ওর মায়ের ওপর চিৎকারের আওয়াজ ভেসে এলো। আমি চাই না ও ওখানে থাকুক, আমার ওই ঘরটা চাই, ওকে বের করে দাও। হ্যারি দীর্ঘশ্বাস ফেলে বিছানায় শুয়ে পড়ল। কাল পর্যন্ত এই ঘরে থাকার জন্য ও সব কিছু করতে পারত, কিন্তু আজ চিঠিটা না নিয়ে এখানে থাকার চেয়ে চিঠি সমেত আগের আলমারিতেও থাকতে রাজি সে। পরদিন সকালে ব্রেকফাস্টের টেবিলে সবাই চুপচাপ ছিল। ডাডলিকে হতবাক দেখাচ্ছিল। ও চিৎকার করেছিল, বাবাকে তার স্মেলটিংসের লাঠি দিয়ে মেরেছিল, অসুস্থ হওয়ার ভান করেছিল, মাকে লাথি মেরেছিল এবং তার কচ্ছপটাকে গ্রিনহাউসের ছাদ থেকে ফেলেও দিয়েছিল। তা সত্ত্বেও সে নিজের রুমটা ফেরত পায়নি। হ্যারি গতকাল ঠিক এই সময়ের কথা চিন্তা করছিল এবং মনে মনে ভাবছিল খুব ভালো হতো হলেই যদি চিঠিটা পড়ে নিত। ভার্নন আঙ্কেল আর আন্টি পিটুনিয়া একে অপরের দিকে বারবার রহস্যময় ভঙ্গিতে তাকাচ্ছিল। ভার্নন আঙ্কেল হ্যারির সাথে ভালোভাবে কথা বলার চেষ্টা করছিল, তখনই আবার চিঠি এলো। তিনি ডাডলিকে সেগুলো আনতে জোর করলেন। ডাডলি হলের প্রত্যেকটা জিনিসকে তার স্মেলটিংসের লাঠি দিয়ে মারতে মারতে গেল।
তারপর চিৎকার করে বলল, আবার চিঠি এসেছে। মিস্টার এইচ পটার, সবথেকে ছোট বেডরুম, 4 নম্বর প্রিভেট ড্রাইভ। চাপা আর্তনাদ করে উঠলেন আঙ্কেল ভার্নন। তারপর চেয়ার ছেড়ে উঠে লাফিয়ে হলের নিচে দৌড়ে চলে গেলেন। হ্যারি ঠিক তার পিছনে। ডাডলির হাত থেকে চিঠিটা ছিনিয়ে নেওয়ার জন্য ভার্নন আঙ্কেলকে ডাডলিকে ধরাশায়ী করতে হলো। কাজটা আরও কঠিন হয়ে গেছিল, কারণ হ্যারি পেছন থেকে ভার্নন আঙ্কেলের গলা চেপে ধরেছিল। 1 মিনিটের লড়াইয়ের পরে, যেখানে সবাই বেশ কয়েকবার স্মেলটিংসের লাঠির মার খেল, ভার্নন আঙ্কেল সোজা হয়ে উঠে দাঁড়ালেন। উনি হাঁপাচ্ছিলেন, তবে হ্যারির চিঠিটা তার হাতেই ধরা ছিল। নিজের আলমারিতে যাও, মানে বেডরুমে, তিনি হ্যারিকে ধমকালেন। ডাডলি, তুমিও যাও, এক্ষুনি। হ্যারি নিজের নতুন ঘরে গোল গোল ঘুরছিল। কেউ জানতো যে সে আর তার আগের আলমারিতে থাকে না, এবং তারা এটাও জানে যে সে তার প্রথম চিঠিটা পায়নি। তার মানে তারা নিশ্চয়ই আবার চেষ্টা করবে, এবং এবার সে পরিকল্পনা করলো এমন ব্যবস্থা করবে যেন তারা আর ব্যর্থ না হয়। ওর মাথায় একটা প্ল্যান ছিল। মেরামত করা অ্যালার্ম ঘড়ি পরের দিন সকাল 6টায় বেজে উঠল। হ্যারি দ্রুত সেটাকে বন্ধ করে চুপি চুপি জামা পরে নিল, যেন ডার্সলিরা জেগে না যায়। তাই কোনো লাইট না জ্বালিয়ে সে ধীরে ধীরে নিচে নামল। ও প্রিভেট ড্রাইভের কোণে পোস্টম্যানের জন্য অপেক্ষা করতে যাচ্ছিল, যাতে 4 নম্বরের চিঠিগুলো সর্বপ্রথম ওর হাতেই আসে। অন্ধকার হল পেরিয়ে সদর দরজার দিকে যাওয়ার সময় ওর ভেতরটা দূর করছিল। হ্যারি লাফিয়ে উঠল। ও ডোরম্যাটে রাখা কোনো বড় আর তলতলে জিনিসের ওপর পা দিয়েছিল, জীবন্ত কিছু। ওপরের তলায় ক্লিক করে লাইটের আলো জ্বলল, এবং হ্যারি বুঝতে পারল যে বড় তলতলে জিনিসটা তার আঙ্কেলের মুখ ছিল। ভার্নন আঙ্কেল একটা স্লিপিং ব্যাগে সদর দরজার গোড়ায় শুয়ে আছে। খুব স্পষ্ট যে তিনি নিশ্চিত করতে চেয়েছিলেন যে হ্যারি ঠিক যা করতে চাইছিল তা যেন কোনোভাবেই না করতে পারে। প্রায় আধ ঘন্টা ধরে তিনি হ্যারির ওপর চিৎকার করলেন, তারপর তাকে 1 কাপ চা বানিয়ে আনতে বললেন। হ্যারি পা ঝটকে খুব দুঃখের সাথে রান্নাঘর থেকে চলে গেল, এবং যখন ফিরে এলো ততক্ষণে চিঠি ভার্নন আঙ্কেলের কোলে পৌঁছে গেছে। হ্যারি সবুজ কালিতে ঠিকানা লেখা 3টে চিঠি দেখতে পেল। আমি চাই, সে শুরু করলো, কিন্তু আঙ্কেল ভার্নন তার চোখের সামনেই চিঠিগুলো টুকরো টুকরো করে ছিঁড়ে ফেলল। ভার্নন আঙ্কেল সেদিন কাজে গেল না। তিনি বাড়িতে থেকে পেরেক মেরে লেটার বক্সটা বন্ধ করে দিলেন। দেখো তো, তিনি মুখ ভর্তি পেরেক নিয়ে আন্টি পিটুনিয়াকে বললেন, যদি তারা চিঠি পৌঁছাতেই না পারে তাহলে হাল ছেড়ে দেবেন। ভার্নন, আমার মনে হয় না ওরা এত তাড়াতাড়ি হাল ছাড়বে। ওহ, ওরা তোমার আমার মতো চিন্তা করে না, ওদের মন অদ্ভুতভাবে কাজ করে, ভার্নন আঙ্কেল বললেন, এবং আন্টি পিটুনিয়া যে ফ্রুটকেকের টুকরোটি তার জন্য এনেছিলেন তার সাথে পেরেক লাগানোর চেষ্টা করতে লাগলেন। শুক্রবার হ্যারির নামে 12টা চিঠি আসে। চিঠিগুলো লেটার বক্সের মধ্যে যেতে না পারায় তাদের দরজার নিচ দিয়ে ঠেলে দেওয়া হয়েছিল। কিছু চিঠি দেওয়ালের ফাটল দিয়ে, এমনকি কয়েকটা চিঠি নিচের বাথরুমের ছোট জানলা দিয়ে জোর করে গুজে দেওয়া হয়েছিল। ভার্নন আঙ্কেল এদিনও বাড়িতে থাকলেন। সমস্ত চিঠি পুড়িয়ে ফেলার পর তিনি একটা হাতুড়ি আর পেরেক নিয়ে সামনের এবং পেছনের প্রত্যেকটা দরজার চারপাশের ফাটল বন্ধ করে দিলেন, যাতে কেউ বাইরে যেতে না পারে। কাজ করার সময় তিনি টিপটো দ্য টিউলিপস গানটা গুনগুন করছিলেন, এবং ছোট থেকে ছোট আওয়াজেও লাফিয়ে উঠছিলেন। শনিবার পরিস্থিতি হাতের বাইরে যেতে শুরু করে। হ্যারিকে লেখা 24টা চিঠি ঘরে ঢুকে পড়ে, যার মধ্যে 2 ডজন চিঠি প্রত্যেকটা ডিমের ভেতরে গুটিয়ে লুকিয়ে রাখা ছিল। ওদের দুধওয়ালা অবাক হয়েছিল যখন আন্টি পিটুনিয়াকে ডিমগুলো ড্রয়িং রুমে জানলা দিয়ে দিয়েছিল। যখন ভার্নন আঙ্কেল প্রচণ্ড রেগে পোস্ট অফিসে আর ডেয়ারিতে ফোন কল করছিলেন কাউকে খুঁজে বের করার চেষ্টায়, যাতে এই ব্যাপারে কাউকে অভিযোগ জানাতে পারে, তখন আন্টি পিটুনিয়া তার মিক্সার গ্রাইন্ডারে চিঠিগুলো পিষে ফেলছিল। পৃথিবীতে কে তোমার সাথে কথা বলার জন্য এত উগ্রীব? ডাডলি অবাক হয়ে হ্যারিকে জিজ্ঞেস করল। রবিবার সকালে ভার্নন আঙ্কেলকে ব্রেকফাস্টের টেবিলে বসে ক্লান্ত এবং অসুস্থ লাগছিল, কিন্তু ওনার মন খুশি খুশি দেখাচ্ছিল। রবিবারে কোনো পোস্ট আসে না, তিনি খবরের কাগজে মোড়ব্বা ছড়াতে ছড়াতে আনন্দের সাথে তাদের মনে করিয়ে দিচ্ছিলেন।
আজ কোনো বেকার চিঠি আসবে না। কথা বলতে বলতেই রান্নাঘরের চিমনি থেকে কিছু একটা খসখস করে নেমে এসে তার মাথার পেছন দিকে ঠক করে লাগলো। পরের মুহূর্তেই ৩০-৪০টা চিঠি গুলির মতো ছুটে বেরিয়ে এলো। বাকি সবাই মাথা নিচু করে দিল, কিন্তু হ্যারি অন্তত একটা চিঠি ধরার চেষ্টায় লাফ দিল। বাইরে যাও, আউট। ভার্নন আঙ্কেল হ্যারির কোমর ধরে হলের মধ্যে ফেলে দিলেন। আন্টি পিটুনিয়া এবং ডাডলি যখন তাদের মুখের ওপর হাত রেখে দৌড়ে বেরিয়ে যাচ্ছিল, তখন ভার্নন আঙ্কেল ধড়াম করে দরজা বন্ধ করে দিলেন। দরজা বন্ধ থাকলেও ওরা শুনতে পাচ্ছিল এখনও ঘরের ভেতর চিঠিগুলো সরসর করে ঢুকে দেওয়াল আর মেঝেতে পড়ছে। অনেক হয়েছে। রেগে গোপ ছিটতে ছিটতে ভার্নন আঙ্কেল শান্তভাবে বলার চেষ্টা করছিল। আমি তোমাদের সবাইকে 5 মিনিটের মধ্যে এখানে চাই। আমরা এখান থেকে দূরে চলে যাচ্ছি। শুধু কিছু জামা কাপড় প্যাক করো, আর কোনো কথা নয়। তার অর্ধেক গোঁফ হারিয়ে তাকে এতটাই ভয়ঙ্কর দেখাচ্ছিল যে কেউ তর্ক করার সাহস পেল না। 10 মিনিট পরে তারা ধাক্কা মেরে পেরেক ঠাসা দরজা দিয়ে বেরিয়ে এলো, গাড়িতে চাপলো, আর গাড়িটা হাইওয়ের ওপর দিয়ে হাওয়ার গতিতে এগিয়ে চলল। ডাডলি পিছনে সিটে বসে ফোঁপাচ্ছিল, কারণ ভার্নন আঙ্কেল ওর মাথায় মেরেছিল যখন খেলার ব্যাগে ও টেলিভিশন, ভিসিআর, কম্পিউটার প্যাক করার জন্য অনেক বেশি সময় লাগাচ্ছিল। গাড়ি চলছে তো চলছেই, এমনকি আন্টি পিটুনিয়াও সাহস পাচ্ছিল না এটা জিজ্ঞেস করার যে তারা কোথায় যাচ্ছে। মাঝে মাঝেই ভার্নন আঙ্কেল তীক্ষ্ণ বাঁক নিচ্ছিল আর কিছুক্ষণের জন্য উল্টো দিকে গাড়ি চালাচ্ছিল। এবার কি করবে? হ্যাঁ, এবার কি করবে? তিনি মাঝে মাঝেই বিড়বিড় করছিলেন। সারাটা দিন পেরিয়ে গেল, কিন্তু ওরা কোথাও খাওয়া দাওয়ার জন্য থামল না। রাত হতে হতে ডাডলি চিৎকার করতে লাগলো। এত খারাপ দিন তার জীবনে এর আগে কখনো আসেনি। ওর খিদে পেয়েছিল। ওর মনের মতো 5টা টেলিভিশন প্রোগ্রাম দেখা হলো না। শুধু তাই নয়, কম্পিউটারে কোনো এলিয়েনকে না মেরে এত দীর্ঘ সময় পর্যন্ত সে কোনো দিন থাকেনি। ভার্নন আঙ্কেল শেষমেশ একটা বড় শহরের কাছাকাছি এসে একটা অন্ধকার বিশ্রী হোটেলের বাইরে থামল। ডাডলি আর হ্যারি একটা স্যাঁতস্যাঁতে ডাবল বেড ভাগ করে নিল, যেখানে তাপ্পি মারা নোংরা চাদর ছিল। ডাডলি নাক ডাকছিল, কিন্তু হ্যারি জেগে রইল। ও জানলার চৌকাঠে বসে নিচ দিয়ে চলে যাওয়া গাড়িগুলোর আলো দেখছিল আর ভাবছিল। তার পরের দিন সকালে ব্রেকফাস্টে ওরা বাসি কর্নফ্লেক্স আর ঠান্ডা টিনবন্ধ টমেটো টোস্ট খেলো। ওদের খাওয়া প্রায় শেষই হয়ে এসেছিল যখন হোটেলের মালকিন তাদের টেবিলের সামনে এসে দাঁড়ালো। আমাকে মাফ করবেন, কিন্তু আপনাদের মধ্যে মিস্টার এইচ পটারকে? সামনের ডেস্কে আমার কাছে প্রায় 100 চিঠি এসেছে এই নামে। তিনি একটি চিঠি ধরালেন যাতে তারা সবুজ কালির ঠিকানা পড়তে পারে। মিস্টার এইচ পটার, রুম নাম্বার 17, রেলভিউ হোটেল, কোকওয়ার্থ। হ্যারি চিঠির জন্য হাত ঝাপটালো, কিন্তু ভার্নন আঙ্কেল তার হাতটা সরিয়ে দিল। মহিলাটি তাকিয়ে রইল। আমি এগুলো নিয়ে নিচ্ছি। ভার্নন আঙ্কেল বলেই দ্রুত উঠে দাঁড়ালেন এবং ডাইনিং রুম থেকে তার পেছন পেছন চলে গেলেন। শোনো ডিয়ার, আমরা ঘরে চলে গেলে ভালো হয় না? আন্টি পিটুনিয়া কয়েক ঘন্টা পরে ভয়ে ভয়ে পরামর্শ দিলেন, কিন্তু ভার্নন আঙ্কেল যেন তার কথা শুনতেই পেলেন না। তিনি ঠিক কী চাইছিলেন তারা কেউই জানত না। তিনি তাদের একটি জঙ্গলের মাঝখানে নিয়ে গেলেন। একবার বেরিয়ে চারপাশে তাকালেন, মাথা নাড়লেন, তারপর আবার গাড়িতে বসলেন এবং গাড়ি আবার চলতে লাগলো। এই জিনিসটা অনেকবার হলো। একই জিনিস একটা চাষের জমির মাঝখানে, একটা ঝুলন্ত ব্রিজে এবং একটি মাল্টি লেভেল পার্কিং গ্যারেজের ওপরেও ঘটল। বাবা পাগল হয়ে গেছে, তাই না? ডাডলি আন্টি পিটুনিয়াকে বিকেলের দিকে ধীমে গলায় জিজ্ঞেস করলো। ভার্নন আঙ্কেল সমুদ্রের পাড়ে গাড়ি পার্ক করে তাদের সবাইকে গাড়ির ভেতরে লক করে কোথাও চলে গেল। বৃষ্টি শুরু হলো। বড় বড় বৃষ্টির ফোঁটা গাড়ির ছাদে আছড়ে পড়ছিল। ডাডলি চিৎকার করল, মাকে বলল, আজ সোমবার, আজ রাত্রে দ্য গ্রেট হ্যাম্বারটো দেখাবে। আমাকে এমন জায়গায় নিয়ে চলো যেখানে টেলিভিশন আছে। সোমবার। হ্যারি মনে মনে কিছু ভাবছিল। যদি আজ সোমবার হয়, আর সাধারণত টেলিভিশনের কারণে সপ্তাহের দিনগুলি ডাডলির ভালোই মনে থাকে, তাহলে আগামীকাল মঙ্গলবার হ্যারির 11তম জন্মদিন। অবশ্যই তার জন্মদিনগুলো কোনোদিনই ঠিক মজার হতো না। গত বছর ডার্সলিরা তাকে একটা কোট রাখার হ্যাঙ্গার দিয়েছিল, সঙ্গে আঙ্কেল ভার্ননের একজোড়া পুরনো মোজা। তাও
প্রতিদিন তো আর কেউ 11 বছরের হয় না। আঙ্কেল ভার্নন ফিরে এলেন, মুখে মুচকি হাসি। তার হাতে একটা বড় পাতলা প্যাকেট ছিল। আন্টি পিটুনিয়া যখন তাকে জিজ্ঞেস করলেন যে তিনি কী কিনেছেন, তখন তিনি কোনো উত্তর দিলেন না। তিনি বললেন, একদম সঠিক জায়গা খুঁজে পেয়েছি, চলে এসো, সবাই বাইরে এসো। গাড়ির বাইরে খুব ঠান্ডা ছিল। আঙ্কেল ভার্নন সমুদ্রের অনেকটা ভেতর দিকে একটা বড় পাথরের দিকে ইশারা করল। পাথরের উপরে একটা ঝুপড়ি ছিল, যার থেকে বাজে ঝুপড়ি কল্পনাও করা যায় না। তবে একটা জিনিস নিশ্চিত, সেখানে কোনো টেলিভিশন ছিল না। আবহাওয়া দপ্তর থেকে আজ রাতে ঝড়ের পূর্বাভাস আছে, আঙ্কেল ভার্নন আনন্দের সাথে হাততালি দিয়ে বলল। আর এই ভদ্রলোক দয়া করে আমাদের তার নৌকাটা ধার দিতে রাজি হয়েছে। একজন দাঁতহীন বৃদ্ধ তাদের কাছে আস্তে আস্তে এসে দাঁড়ালেন। তারপর একটা কুটিল হাসির সাথে নিচে লোহা ধূসর জলে দোল খাওয়া একটা পুরনো নৌকার দিকে ইশারা করলেন। আমি কিছু খাবার দাবারের জিনিস নিয়ে নিয়েছি, আঙ্কেল ভার্নন বললেন। সবাই নৌকায় ওঠো। নৌকায় সবাই ঠান্ডায় জমে যাচ্ছিল। বরফের মতো ঠান্ডা ঝাপটা আর বৃষ্টি তাদের ঘাড় বেয়ে নিচে নামছিল, আর হিমেল বাতাস তাদের মুখে যেন চাবুক মারছিল। যেন প্রায় ঘণ্টাখানেক পরে তারা পাথরের কাছে এসে পৌঁছালো। সেখান থেকে আঙ্কেল ভার্নন পিছল ভরা রাস্তায় টালমাটাল পা ফেলে ভাঙা ঝুপড়িটায় নিয়ে গেলেন। ভেতরটা ছিল ভয়ঙ্কর, সামুদ্রিক শৈবালের তীব্র গন্ধ। বাতাস কাঠের দেওয়ালের ফাঁক দিয়ে শীষ দিয়ে ঘরে ঢুকছিল। আগুনের চুল্লিটা স্যাঁতস্যাঁতে আর খালি ছিল। মাত্র 2টি রুম। আঙ্কেল ভার্ননের খাবার প্যাকেটে 4টে কলা আর সবার জন্য একটা করে আলুর চিপসের প্যাকেট ছিল। তিনি আগুন জ্বালাবার চেষ্টা করলেন, কিন্তু খালি চিপসের প্যাকেটগুলো শুধু ধোঁয়া দিয়ে কুঁচকে গেল। এই সময় সে চিঠিগুলো থাকলে কাজের কাজ হতো, তাই না? তিনি আনন্দের সাথে বললেন। তিনি খুব ভালো মেজাজে ছিলেন। স্বাভাবিকভাবেই তিনি ভাবছিলেন এই ঝড়ের মধ্যে সেখানে কেউ চিঠি দিতে আসবে না। হ্যারিও মনে মনে সেটা জানত, যদিও ব্যাপারটা তার একটুও ভালো লাগছিল না। রাত নামার সাথে সাথে পূর্বাভাস অনুযায়ী তাদের চারপাশে প্রচণ্ড ঝড় শুরু হলো। বিশাল বিশাল ঢেউ ঝুপড়িটার দেওয়ালে আছড়ে পড়ছিল, আর ভীষণ হাওয়ার দাপট নোংরা জানলাগুলোকে আঘাত করছিল। আন্টি পিটুনিয়া দ্বিতীয় ঘরে কয়েকটা সেলাই করা কম্বল খুঁজে পেল এবং ছারপোকায় ভর্তি সোফায় ডাল্লির জন্য একটা বিছানা করে দিল। তিনি আর আঙ্কেল ভার্নন পাশের রুমে দলা পাকানো বিছানায় শুতে চলে গেলেন। হ্যারিকে মেঝের সবচেয়ে নরম অংশটা খুঁজে সবচেয়ে পাতলা, সবচেয়ে ছিদ্রযুক্ত কম্বলের নিচে কুঁকড়ানোর জন্য ছেড়ে দেওয়া হলো। রাত বাড়ার সাথে সাথে ঝড়টা আরও প্রকাণ্ড রূপ ধারণ করল। হ্যারি ঘুমাতে পারছিল না, কাঁপছিল, বারবার এপাশ ওপাশ করছিল একটু আরাম পাওয়ার আশায়, কিন্তু ওর পেট খিদের চোটে গুড়গুড় করছিল। মধ্যরাতের কাছাকাছি শুরু হওয়া বজ্রপাতের আওয়াজে ড্যাডলির নাক ডাকার আওয়াজ চাপা পড়ে যাচ্ছিল। ড্যাডলির হাতটা সোফা থেকে নিচে ঝুলছিল। ওর হাত ঘড়ির ডায়াল দেখে হ্যারি বুঝল যে আর 10 মিনিট পরেই ও 11য় পা দেবে। ও শুয়ে শুয়ে দেখতে থাকলো ওর জন্মদিন ঘড়িতে টিকটিক করে এগিয়ে আসছে। মনে মনে ভাবছিল, ড্যাসলিদের কি আদৌ ওর জন্মদিনের কথা মনে থাকবে? এটাও ভাবছিল, কি জানি যে চিঠিগুলো লিখেছিল সে এখন কোথায়। 5 মিনিট বাকি। হ্যারি বাইরে কিছু একটা চড়বড়ানো আওয়াজ শুনতে পেল। ওর ভয় হলো ঝুপড়ির ছাদটা না তার ওপর ভেঙে পড়ে যায়, যদিও সেটা হলে ও কিছুটা উষ্ণ অনুভব করত। আর 4 মিনিট বাকি। প্রিভেট ড্রাইভের বাড়িতে হয়তো এতক্ষণে প্রচুর চিঠির ভাণ্ডার হয়ে গেছে। সেই স্তূপ থেকে অন্তত একটা চিঠিও নিশ্চয়ই চুরি করতে পারবে। 3 মিনিট বাকি। ওটা কি সমুদ্রের আওয়াজ যেটা পাথরের উপর ঝাপটে পড়ছিল? আর 2 মিনিট বাকি। এই আজব চড়বড় আওয়াজটা কিসের? কোনো পাথর সমুদ্রে ভেঙে পড়ল কি? আর 1 মিনিট, তারপরেই সে 11 বছরের হয়ে যাবে। 30 সেকেন্ড, 20, 10, 9। হয়তো ড্যাডলিকে জাগিয়ে দেওয়া উচিত, শুধুমাত্র তাকে বিরক্ত করার জন্য। 3, 2, 1। পুরো ঝুপড়িটা কেঁপে উঠল। হ্যারি দরজার দিকে তাকিয়ে সোজা হয়ে উঠে বসল। কেউ একজন বাইরে দাঁড়িয়েছিল, ভেতরে আসার জন্য নক করছিল।